সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলায় দাখিল করা চার্জশিট পর্যালোচনার শুনানি অনুষ্ঠিত হবে আজ। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চার্জশিট গভীরভাবে পর্যালোচনার জন্য 2 দিনের সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য 3 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস.এম. মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল নিয়োগপ্রাপ্ত হন। চার্জশিট সংক্রান্ত কার্যক্রম উপলক্ষে আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ সংগঠনের নেতাকর্মীরা। শুনানিকালে রাষ্ট্রপক্ষ জানায়, চার্জশিট গ্রহণ করা হবে কি হবে না, নাকি এতে নারাজি জানানো হবে সেই বিষয়ে আজ আদালতকে জানানো হবে। আইনজীবীরা জানান, ন্যায় বিচারের স্বার্থে চার্জশিটটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। মামলায় গ্রেফতার 17 জনের মধ্যে 9 জন ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 12 ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন। নির্বাচনের হিসাব নিকাশে যাদের সিদ্ধান্ত শেষ মুহূর্তে এসে সব সমীকরণ পাল্টে দেয় তারাই সুইং ভোটার। দলীয় আনুগত্যের বাইরে থাকা এই ভোটাররা প্রার্থী, ইস্যু ও সময়ের বাস্তবতা দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশে আগে নির্বাচনগুলোতেও দেখা গেছে সুইং ভোটারদের দিক বদলেই এসেছে বড় জয় কিংবা অপ্রত্যাশিত ফল। আসন্ন নির্বাচনে তরুণ ভোটার ও নতুন রাজনৈতিক বাস্তবতায় এই দোদুল্যমান ভোটাররাই হতে পারেন সবচেয়ে বড় ফ্যাক্টর। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নির্বাচন মানেই হিসাব নিকাশের খেলা। কে কত ভোট পাবেন, কোন এলাকায় কার প্রভাব বেশি, কার ভোট ব্যাংক কতটা শক্ত, সবকিছুই চলে সংখ্যার কষাকষিতে। এই অঙ্কের ভেতর দিয়েই নির্ধারিত হয় ক্ষমতার ভারসাম্য, জয় পরাজয়ের রেখা। কিন্তু এই হিসাব যতই নিখুঁত মনে হোক না কেন, কিছু হিসেব বদলে দিতে পারে পুরো সমীকরণ। ভোটের ময়দানে যেমন আছে দলীয় সমীকরণ ও স্থায়ী ভোট ব্যাংকের হিসাব, তেমনি আছে এক বিশেষ শ্রেণীর ভোটার যাদের অবস্থান আগেভাগে নির্ধারিত নয়, কিন্তু তাদের একটি সিদ্ধান্তই অনেক সময় পাল্টে দিতে পারে পুরো নির্বাচনের গতিপথ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই অনিশ্চিত কিন্তু প্রভাবশালী ভোটারদেরই বলা হয় সুইং ভোটার। তাদের দোলাচল, তাদের পছন্দের পরিবর্তনই নির্বাচনের ফলাফলে এনে দেয় নাটকীয় মোড়। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনে জয় পরাজয় বড় ভূমিকা রাখে সুইং ভোটাররা। প্রশ্ন হতে পারে, সুইং ভোটার কারা এবং কিভাবে বদলে দেন ভোটের হিসেব? উত্তর সহজ, তা হলো তারা কাকে ভোট দেবেন সে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন। এই ধরনের ভোটারদের সুইং ভোটার বলা হয়ে থাকে। এমন ভোটাররা সাধারণত এক এক নির্বাচনে এক এক দলকে ভোট দেন। তাদের অবস্থান স্থির নয় বলেই তারা সুইং ভোটার। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর শুরুতে যখন দল ভিত্তিক রাজনীতি খুব শক্তিশালী ছিল, তখন মানুষ বংশ পরম্পরায় একই দলকে ভোট দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই একদল সচেতন ভোটার তৈরি হয়, যারা প্রার্থীর গুণাগুণ বা ইস্যু দেখে ভোট দেওয়া শুরু করে। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং টেস্ট বা দোদুল্যমান রাজ্যগুলি ঠিক করে দেয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। বাংলাদেশে কি সুইং ভোটার আছে? উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশের প্রেক্ষাপটে 2001 থেকে 2008 সালে নির্বাচনের দিকে তাকালে এই প্রমাণ পাওয়া যায়। 2001 সালে প্রধান দুই জোটের ভোটের পার্থক্য ছিল মাত্র 1% কম, অথচ 2008 সালে আওয়ামী লীগ একাই পায় 48% ভোট। অর্থাৎ এই বড় একটা অংশ ছিল সুইং ভোটার, যারা ইস্যু ভেদে তাদের মত পরিবর্তন করেছেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সুইং ভোটারদের কি ভূমিকা থাকবে? উত্তর অবশ্যই থাকবে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, এবার সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, কারণ গত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে একটি বড় প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি।
আগামী নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা হবে প্রায় 5,56,00,000, যা মোট ভোটারের 43%-এরও বেশি। এই বিশাল তরুণ গোষ্ঠী হতে পারে আগামী নির্বাচনের গেম চেঞ্জার। 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক মেরুকরণ বদলে গেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তাদের বিশাল একটি ভোট ব্যাংক এখন সুইং ভোটার হিসেবে কাজ করবে। তারা শেষ পর্যন্ত কাকে বেছে নেবে তা এখনও অনিশ্চিত। এছাড়াও সুইং ভোটাররা রাজনৈতিকভাবে অজ্ঞ নয়, বরং তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। তারা দেখেন কাকে ভোট দিলে দেশ নিরাপদ থাকবে, কার কাছে তার স্বার্থ সংরক্ষিত হবে। আসন্ন নির্বাচনে এই দোদুল্যমান ভোটারদের মন যারা জয় করতে পারবেন, বিজয় তাদেরই সুনিশ্চিত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। হাওর ও জলাভূমি দখল, ভরাট এবং অবৈধভাবে মাছ শিকারে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করেছেন রাষ্ট্রপতি। বুধবার 14 জানুয়ারি রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরকে আইনি কাঠামোর আওতায় এনে তাদের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করা হলো। অধ্যাদেশ অনুযায়ী সারা দেশের হাওর ও জলাভূমির একটি সরকারি তালিকা প্রণয়ন করা হবে, যা গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ ও হালনাগাদ করা হবে। পাশাপাশি হাওর ও জলাভূমি সুরক্ষায় একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কথাও বলা হয়েছে। হাওর বা জলাভূমি এলাকার উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। অধ্যাদেশে অবৈধ দখল, ভরাট, পানি দূষণ, নিষিদ্ধ জাল বা বিষ ব্যবহার করে মাছ শিকার, প্রাকৃতিক সম্পদ উত্তোলন এবং পরিযায়ী পাখি ও জলজ প্রাণী শিকারের জন্য বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরিতে সর্বোচ্চ 2,625 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে 2,34,000 টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ সোনার দাম। বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামে নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ওয়ার্জি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম $4,620 ছাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,34,680 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,24,007 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,91,989 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,57,231 টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 5,949 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,715 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,899 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,674 টাকা। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার প্রয়োজন পড়তে পারে এমন দেশগুলোর জন্য অভিবাসন ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, বাংলাদেশ সহ 75টি দেশ রয়েছে। বুধবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ভিসা স্থগিতের তথ্য নিশ্চিত করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। পোস্টে ইউএস স্টেট ডিপার্টমেন্ট উল্লেখ করেছে, স্টেট ডিপার্টমেন্ট এমন 75টি দেশের জন্য অভিবাসন ভিসা স্থগিত করতে যাচ্ছে যাদের অভিবাসীরা আমেরিকানদের কাছ থেকে অন্যায্যভাবে সহায়তা নেয়। নতুন অধিবাসীরা আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেবে না। আমেরিকা এটা নিশ্চিত করার আগ পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটি মেমোর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজও। তারা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমালিয়া, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ 75টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। এটি কার্যকর হবে 21 জানুয়ারি থেকে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়ার পুনর্যাচাই শেষে এটি আবার চালু হবে। ফক্স নিউজ আরও জানায়,
গত বছরের নভেম্বরে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বজুড়ে তাদের ভিসা অফিসগুলোতে এক বার্তা পাঠায়, যেখানে কর্মকর্তাদের মার্কিন ইমিগ্রেশন আইনের একটি বিশেষ ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়। ওই নির্দেশনায় মার্কিন ভিসা কর্মকর্তাদের আরও বলা হয়, এমন আবেদনকারীদের ভিসা দেওয়া যাবে না যারা স্বাস্থ্যগত, অর্থনৈতিক বা চিকিৎসা সেবার মতো সরকারি সুবিধাগুলোর ওপর নির্ভর করে থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। বুধবার দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজের মন্তব্যের পর মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে শিগগির বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে বুধবার ভোরে ফাঁসি দেওয়ার কথা ছিল বলে জানা গেছে, তবে তা কার্যকর হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সুলতানের এক স্বজন সিএনএনকে বলেন, আমি সম্পূর্ণ হতবাক, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। মানুষ ট্রাম্পের কথায় ভরসা করে রাস্তায় নেমেছিল। আপনাদের কাছে অনুরোধ, ইরফানকে যেন ফাঁসি দেয়া না হয়। বিক্ষোভকারীদের ফাঁসি শুরু হলে যুক্তরাষ্ট্র খুবই কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের সূত্র উল্লেখ করে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন, যদিও কী মাত্রায় পদক্ষেপ নেওয়া হবে তা এখনও অনিশ্চিত। পার্শ্ববর্তী তুরস্ক, মিশর ও সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক হস্তক্ষেপ না করার পরামর্শ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। কায়রো ভিত্তিক এক কূটনৈতিক বলেন, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। মানবাধিকার সংস্থা HRN এর তথ্য অনুযায়ী ইরানে কঠোর দমন পীড়নে এখন পর্যন্ত কমপক্ষে ২,০০০ জন নিহত এবং ১৮,০০০ জনের বেশি গ্রেফতার হয়েছে। ২ সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা ১৯৭৯ সালের বিপ্লব পরবর্তী যে কোনো ঘটনার তুলনায় বেশি। এবারে খেলার খবর। লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভারত তুলেছিল ২৮৪ রান, কিন্তু এই চ্যালেঞ্জিং লক্ষ্য যে সহজে টপকে যাবে নিউজিল্যান্ড তা ভাবেনি। ইন্দোরে অনুষ্ঠিত হাই স্কোরিং ম্যাচে ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড। ১৫ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে কিউইরা আর সিরিজে ফিরে আসে সমতায়। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের ভিত গড়ে তোলেন লোকেশ রাহুল। ৯২ বলে ১১২ রান করেন তিনি, যা ওয়ানডেতে তার অষ্টম শতক। শুভমান গিল করেন ৫৬, রোহিত শর্মা ২৪, বিরাট কোহলি ২৩ রান। শেষ পর্যন্ত ভারত ৭ উইকেটে তোলে ২৮৪। জবাবে শুরুতে ধাক্কা খেলেও ম্যাচে নিয়ন্ত্রণ নেন ড্যারিল মিচেল ও উইল ইয়াং। দুজনের ১৬২ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ইয়াং করেন ৮৭ রান। মিচেল অপরাজিত থেকে ১১৭ বলে ১৩১ রান করে দলকে জেতান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতক। এই জয় ভারতের বিপক্ষে টানা ৮ ম্যাচ হারের ধারা ভাঙল নিউজিল্যান্ড। সিরিজের ফয়সালা হবে শেষ ম্যাচে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।